হলদিয়ার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও অ্যাঙ্কারেজ ক্যাম্পেস রামকৃষ্ণ সেবায়তনের সভাপতি ডাক্তার দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় প্রণীত হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত গ্রন্থ হোমিওপ্যাথি সহজ ও ব্যর্থ চিকিৎসা সেবায়তনের প্রার্থনা কক্ষে আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রকাশিত হয়। বইটি মোড়ক উন্মোচন করেন বিবেকানন্দ মিশন আশ্রমের ব্রহ্মচারী সম্যক চৈতন্য মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিও চিকিৎসক ডাক্তার অশোক কুমার দাস, হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসক প্রবীণ কুমার দাস, রামানুজ মজুমদার প্রমুখ। ডাক্তার অশোক কুমার দাস তার ভাষণে বলেন, হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা নয়, হোমিওপ্যাথিতে মানুষের চিকিৎসা হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আরিফ ইকবাল খান। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সেবায়তনের সম্পাদক কে.পি. পাল। যে বিকাশ তিনি উপলব্ধি করেছেন এবং মনে করেছেন যে সাধারণ মানুষের কাজে লাগা উচিত, সেই নিরিখেই তার মনে করি এবং আমাদের মধ্যে অতিথিদের পেয়েছি। আপনারা অতিথিদের আমরা শ্রোতা হিসাবে থাকি, কিন্তু আজকে তিনি আমাদের আজকের মূল অনুষ্ঠানের হোতা এবং তাকে কেন্দ্র করেই আমাদের যাবতীয় আজকের অনুষ্ঠান। অশোক কুমার দাস আন্তর্জাতিক ক্যাম্পেসের প্রবীণ দাস জেনারেল ম্যানেজার প্রশাসন হলদিয়া বন্দর কর্তৃপক্ষ রয়েছে এবং সুদীর্ঘ নাগরিক বৃন্দ। এটি কিন্তু একটি অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। বিবেকানন্দের কথা বলতে পারি আমরা, এভরি টাইম আমাদের পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছই না, আমাদের সেই পৌঁছানোর কথা সেখানে দুর্গাপদ মুখোপাধ্যায়, দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট নাগরিক, একজন সুসচেতন নাগরিক, তার জীবনের চলার পথে হোমিওপ্যাথির এই তার পরামর্শ, তার অনুভব আমাদের অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। আজকে একটি আনন্দ ঘন সন্ধ্যা। মানে হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের একটা ডিভাইন, একদম স্বামীজি বলছেন না যে একটা জীবনের দাগ ফেলে রাখো, সেই দাগ ফেলে রাখার কাজটি ডাক্তারবাবু করেছেন এই বইটা লিখে। তো ডাক্তারবাবু শেখাচ্ছেন যে চিকিৎসাটা করছেন উনি, সেটা যাতে অন্যের উপকারে লাগে, কাজে লাগে, সেটার জন্য উনি বইটা লিখে গেলেন। আর একটা ঠাকুরের কথায় ডাক্তারবাবুকে বিশেষিত করবো, ঠাকুর বলছেন উত্তম বৈদ্য, অর্থাৎ যে শুধু রোগীকে ওষুধ বলে দিয়ে ক্ষান্ত হন না, তিনি রোগীর নিয়মিত খবর নেন, ওষুধ নিয়েছেন কিনা, যতক্ষণ না রোগ সারিয়ে যাচ্ছে ততক্ষণ তার সাথে যোগাযোগ রাখে। আমরা ডাক্তারবাবুর ব্যবহারে সেটাই পেলাম এবং রোগীর যে ফিডব্যাক করে দেখলাম, সেটাতে বোঝা গেল ঠাকুরের কথা। হোমিওপ্যাথিতে আপনি শেষ বাকিরা ডাক্তারবাবু পরে বললেন। ধন্যবাদ। নীলচে হতে হতে কালো হয়ে গেছে। দুর্গাপুর হসপিটালে দেখানোর পর ওর আঙুলটা মারা গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। আঙুলটার গোড়া থেকে তারা অ্যাম্পুট করে বাদ দিয়ে দেবে শুনে এই পরিমাপ বাইরে ছুটে পাঠিয়েছে। আর দুর্গাপুর হসপিটাল এবং মাইন্ড এটা ঘটনা ট্র্যাডিশনাল ট্রিটমেন্টে এটাই নিয়ম নাকি ডক্টর দাস? গ্যাংগ্রিন হয়ে গেলে নষ্ট হয়ে যায়, কালচে হয়ে গিয়ে একটা মরা গালের মতো, কোন ব্লাড সাপ্লাই নেই, এইখানে আমাদের সেবায়তনের মেডিকেল ইউনিটে দেখিয়ে দেখিয়ে আজকে তার আঙুল আবার শুধু একটু ছোট হয়ে গেছে, কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। অপারেশন করানোর কাজ প্রয়োজন হয়নি, বাদ দেওয়ারও দরকার নাই। আমার খুব রিমার্কেবল রুগী একটা। এখন বলতে একটু সংকোচ হচ্ছে, কিন্তু আমি বলবো এটা। তার কারণ প্রথমে আমি দেখলাম যে আমার সেক্সের প্রবলেম হচ্ছে, ওই ধরনের কোনো অনুভূতি হচ্ছে, সেটা নিয়ে মানসিকভাবে এমনই ভেঙে পড়ি, মানে কথা বলতে গেলে মনে যে আমার বক্তব্যটা বলবো কেঁদে দিই। সারাদিনের মধ্যে যে কি হচ্ছে আমি বুঝতেই পারছি না, মানে কোনো কিছুই ভালো লাগছে না, রোগটা কি কি ব্যাপার। তো স্যারের কাছে এলাম, উনি অনেক কিছু দেখলেন, না তোমার এগুলো নেই, এই রোগ তো আমার নেই। আমি স্যার আপনি কিভাবে বলছেন? না আমি আমার এত বছরের অভিজ্ঞতা এবং তোমাকে আমি এতদিন ট্রিটমেন্ট করে এসেছি, তোমার এই জাতীয় রোগ নেই। এবার তোমাকে আমি একটা উদাহরণ দিই, তুমি যদি বুঝতে পারো। বললাম কি?
না বলছে ধরো একটা রোডের মধ্যে 5 ট্র্যাক আছে, প্রত্যেক ট্র্যাকে বিভিন্ন রকমের গাড়ি বিভিন্ন গতিতে ছোটাছুটি হচ্ছে। কোনো কারণে যদি একটা গাড়ি তার নিজের ব্রেক ফেল করে হোক বা কোনো ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এবং ঘুরে গিয়ে যদি ট্র্যাকটার মধ্যে আড়াআড়ি হয়ে থেকে যায়, তাহলে বিভিন্ন গাড়ি বিভিন্ন দিক থেকে একসঙ্গে মাঝখানে ঝটকা দিয়ে তখন কি মনে হবে যে একটা কি মেশাকার হয়ে গেছে, আর মধ্যে গাড়ি চলবে না, কিছু হবে না, কিন্তু না, একটু থেমে যাওয়া, সমস্ত গাড়িগুলো এখানে সরিয়ে দেওয়া, যে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেওয়া, আবার সমস্ত গাড়ি চলবে। তো এটা শোনার পর কিছুটা মনে বল পেলাম। উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে আমাকে পাঠালেন, উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো যাই হোক, এরপর উনি দীর্ঘদিন আমার সঙ্গে থেকেছেন, প্রত্যেকবারে বুঝিয়েছেন এবং সেই তারপরে এখন সম্পূর্ণভাবে সুস্থ এবং ওনার প্রতি আমি কৃতজ্ঞ। একই রোগ নিয়ে চারজনেরও চারজনের আলাদা আলাদা চিকিৎসা হয়। সে be a sheet of a paper where nothing on it, be a sheet of paper where nothing on it। আপনি সেই একটা ছোট্ট কাগজে দাগ রাখতে চেয়েছেন, সবাইকে বলবো ওনার জন্য একবার জোরে করতালি দেবেন, উৎসাহিত করবেন। সত্যি মানুষকে কিন্তু আজও প্রাণবন্ত এবং পড়া অভ্যেসে চলে যাচ্ছে না, ওকে ধৈর্যটা চলে যাচ্ছে। মানে যখন আমরা কোনো ডাক্তারের কাছে যাই তখন আমরা প্রথমেই বলি যে স্যার তুমি তাড়াতাড়ি কিছু লিখে দিতে যেন দুদিনের মধ্যে যেন আবার একটা কাজে করতে পারি। আর এই ধরনের বই তখন মানে দুজন বলছেন অব্যাহত চিকিৎসা, আমার যেটা সবচেয়ে বড় চিন্তা এটা হচ্ছে কি হয়তো অর্ধেকটা পড়লো বা একবার হাফ আওয়ার পড়ার পরে সে নিজে ওটাকে অ্যাপ্লাই করা শুরু করে দেবে। তারপরে সে বলবে যে আমি তো ডাক্তারের পরামর্শ দিয়ে সেটাই খেয়েছিলাম, কিন্তু আমার থেকে ফ্রিতে বিপরীত হয়েছে। কারণ আমরা তো কোনো জিনিস পুরোপুরি শিখে সেটাকে আমরা অ্যাপ্লাই করি না। আমরা হচ্ছে সবাই হচ্ছে মানে আজকের ভাষায় একটা ওয়ার্ড একটা কথা আছে, এটা বলে কোয়াক ডাক্তার। আমাদের যারা সত্যিকারের যারা কোয়ালিফাইড যারা ভালো ডাক্তার তারা দেখবেন ওষুধ লিখে অনেক কিছু শোনার পরে হয়তো একটা দুটো ওষুধ লিখে বা তাও বলে যে আপনি এটা করুন। এবার আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার একসঙ্গে স্কুলে পড়েছিল, তারা এখন তো অনেক জায়গায় মেডিকেল কলেজ থেকে রিটায়ার করেছে। তাদের কাছে গেলে তারা প্রথমেই বলে যে ওষুধ খাবি কেন, এটা যেটা বললেন আমাদের কাছে সবচেয়ে আমরা ডাক্তাররা যে রোগের চিকিৎসা করা যায়, আমরা জীবনের চিকিৎসা করা যায়, আমরা নিজেকে যে একটা ভালো কোয়ালিটি অফ লাইফ আমরা লিড করবো সেই জিনিসটা আমাদের কাছে কিন্তু আমরা আসে না। অধৈর্য হওয়ার ফলে আমরা কম জিনিসটা কম সময় জিনিসটাকে আবরণ করে সেটা কি করি আমরা নিজের উপর অ্যাপ্লাই করি না। আমাকে অনেকগুলো সারাদিন ধরে অনেক মেসেজ পাঠায়, আমি তাকে প্রথম প্রশ্ন করি এই ভালো ভালো জ্ঞানগুলো কি তুই নিজে পড়েছিস, নিজের উপরে কি অ্যাপ্লাই করে দেখেছিস? কারণ তারা জানে আমি হচ্ছে রাত্রি 2টো অবধি জেগে থেকে তার ওটা পড়বো এবং ওরা জানে যে আমি না পড়ে কিন্তু জিনিসটা ক্লিক করবো না এবং এক্স্যাক্টলি একই হয়। আমরা শারীরিক যে অসুস্থতা ভুগি, অসুস্থতা হওয়ার সময় যে আমরা ডাক্তারের গিয়ে প্রথমে বলি যে আপনি যা কিছু করবেন বেশি বেশি দামে ওষুধ দেবো, তাহলে অসুবিধা নেই, আমার ওষুধ কেনার ক্ষমতা আছে, কিন্তু ওষুধ রোগটা যেন মানে প্রয়োজনীয় 2 দিনের মধ্যে সেরে যায়। আমরা একবারও বুঝি না বা ভাবি না যে আমার নিজের বয়স যদি 72 হয়, এই রোগটা কিন্তু হয়েছে কিন্তু 72 বছরের বিভিন্ন রকম অনিয়ম বা বিভিন্ন রকম পারিপার্শ্বিক এফেক্ট। তো আমি চেষ্টা করছি ওই 72 বছরের একটা মানে একটা কৃত্রিম কোনো একটা কম্পাউন্ড কোনো একটা জিনিস যে শরীরের মধ্যে তৈরি হয়েছে সেটাকে আমরা 72 ঘন্টাও দিতে চাই। এবং এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের, আমি বহু বিদেশ দেখেছি, বিদেশে কিন্তু ডাক্তাররা কিন্তু যেটা আপনারা সবচেয়ে অবাক হয়ে ওরা কিন্তু রোগের চিকিৎসা করে। ওরা বলে যে আপনাকে আমি কোনো ওষুধ খাইতে দেবো না যতক্ষণ পর্যন্ত আপনাকে নিজের অন্যান্য বডি প্যারামিটার্স বা বডি যেগুলোকে অনিয়ম যেটা বলি সেই অনিয়মগুলো আপনি আস্তে আস্তে করা বন্ধ করুন। কারণ আমাদের রোগের মেন কারণ কিন্তু ওই অনিয়ম থেকে হয়। আমরা কিন্তু সেটা কিন্তু ভুলে যাই। আমরা বারবারই মনে করি যে সারাক্ষণ সিগারেট খেলা, তারপর যখন সিগারেট খেয়ে প্রতিদিন দেশ তার এফেক্ট যেটা হয় তখন আমরা ভুলে যাই আমরা একটা কিছু সিগারেট খেয়ে আমরা ডাক্তার বলতে পারবো দেখো আমি কিন্তু এখন কিন্তু দিনে যায় 2টো করে সিগারেট খাই, তখন তো পুরোপুরি ছাড়েনি, হ্যাঁ মানে কমিয়ে দিয়েছে অনেক। হ্যাঁ মানে এই যে আমাদের এফেক্ট আমাদের এই হচ্ছে। আরেকটা জিনিস আমি ডাক্তার বলেছিলাম বই লিখবেন, বইয়ের কিন্তু বিনা পয়সায় বই দেবেন না। জিনিস দাম দিয়ে না কিনলে জিনিসের যদি আমি জিজ্ঞাসা করি যে আমাকে ফ্রিতে দেওয়া হয়, সেই ফ্রি জিনিসটার কিন্তু বই কিন্তু কেউ
তাহলে আপনি দেবেন। আর যদি আপনি বলেন এর উপর আপনি লিখে যাবে, আমি বইটা পড়ার পরে আমি না পড়ে আপনার উপর লিখে দেবো না, কারণ বইটা বেশি বিক্রি হচ্ছে আমি চাই, কিন্তু আমি আপনার ওই বইয়ের এটা বা বইয়ের বাইরে দিতে না। আমি যেটা ডক্টর বলেছিলাম, আপনি আমাকে যে কপিটা দেবেন, সই করে দেবেন, লিখে দেবেন, আমি দিলাম, কিন্তু আমি কিন্তু আপনাদের বইয়ের যা আপনার যে খরচ আপনাকে কিন্তু পুরোটা নিতে হবে, তাহলে কিন্তু আমি আপনার বইটা নিতে রাজি হই। কারণ আমার বাড়িতে বই আছে যেগুলো আমি নিজে পড়ার পরে আমি লোককে বলি এটা নিবেদিত রাখো, আজকাল কেউ বই দিতে চায় না। এটা একটা অদ্ভুত জিনিস, আমাদের বাড়িতে ভর্তি করোনা বই হয়ে গেছে। গল্প বই তো আমরা এখন পড়ি না, গল্প বই তো আমরা পড়া ভুলে গেছি, কিন্তু বই কাউকে দিলে আমার সবচেয়ে দুঃখ লাগে। শিশু বলতে যারা কিনতে আসে তারা আমার বই পুরনো বই কিনে নিয়ে যায়, কিন্তু পুরনো বই কিনে কি করা যায় না, তো বই পড়ার জন্য কিনে নিয়ে যায়, ওটা বইটাকে ছিল আমরা রিসাইকেল করার কিছু পাই। আমার সবচেয়ে বড় সাজেশন, আমি বইটার ব্যাপারটা আমি শুনেছি, মানে আমি নিয়ম করে পড়ে শুনেছি, আমি নিজে পড়ি, আমি ওনাকে বারবার বলেছি আপনি বইটা একটা শেষ করুন, বইটা যেদিনকে আপনি পাবলিশ করবেন সেদিনকে আপনি আমাকে বলবেন, আমি চেষ্টা করব যে ওই দিনটা আপনার এই একটা আমি আজকে সন্ধ্যায় আমি একটা প্রশ্ন করছি, তার থেকে বেশি যেটা আমার মনে মাথা থেকে আমি বলবো যে আমার সবসময় মনে হয় এবং যে আমরা সবাই তো নিজের জন্য চেষ্টা করি, ট্রাই করা যাবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, কিন্তু কয়েকজন লোক আছে যারা সমাজের জন্য মানে নিজের থেকে বাইরে অনেক থেকে চেষ্টা করেন এবং তাতে সাফল্য প্রাপ্ত করেন। তো আমি ডক্টর মুখার্জিকে সেই হিসেবে দেখি এবং খুব আমি যখন দেখলাম আমার এই কথাটাই স্বামী বিবেকানন্দের, মানে আমার কথা বলবো না, যেটা ভাবছিলাম সেটা দেখলাম বইয়ের পেছনে লেখা আছে, they alone live who live for others, the rest are more dead than alive. তো এটা ঠিকই যে আমি এই কথাটা এই জন্য বললাম যে আমি অলওয়েজ আপনাকে দেখেছি আমরা মেডিসিনের বা মেডিকেল সায়েন্সের কথা বলি, ফিজিক্সে একটা কথা হয় যে রিলেটিভিটি, সেখানে আবার বলে টাইমটাকেও স্ট্রেচ করা যায়, মানে টাইমটাকেও স্ট্রেচ করা যায়। এই কথাটা সায়েন্সে যাই বলুক সেটা একটা অনেক বড় ব্যাপার, কিন্তু লাইফে যেখানে আমাদের লাইফের টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেখানে আমি কিন্তু রিয়েলি মেসেমরাইজ হয়ে যাই, সারপ্রাইজ হয়ে যাই যে কি করে একজন ভদ্রলোক এত সব করে, মানে তুমি টাইমটাকে লিটারালি কি করে স্ট্রেচ করে এত কিছু করতে পারো, মানে যেই টাইমটা হয়তো অনেকের কাছে আছে, অনেকের কাছেই আছে, কিন্তু আমরা তো করতে পারি না। তো সেটা একটা এবিলিটি যেটার জন্য আমি ওনাকে নিশ্চয়ই স্যালুট করবো, এবং ওনার ডেডিকেশন, ডিভোশন এবং নলেজ অফ দ্য হোমিওপ্যাথিক সায়েন্স, সেটা সার্টেনলি এই বইটা মানে যাদের ফেথ এখন তো সবাই আমাদের দেশেও অল্টারনেটিভ মেডিসিন প্যাটার্নস গুলোকেও অনেকভাবে সরকারের তরফ থেকেও সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা আগে বেসিক্যালি ফাইট বিটুইন ভেরিয়াস টাইপস অফ মেডিসিনের একটা ফাইট এখনো বললাম লিটারালি আছে। একটা পন্থা যারা গিয়ে তারা অন্য পন্থাকে না রাইজ করে অনেক প্রচেষ্টা করেছে, ইতিহাস করেছে, বাট আজকের ডেটে কিন্তু গভর্নমেন্ট হোক, এবং আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন যে গভর্নমেন্টের নির্দেশ আছে যে হসপিটালেও যাতে অল্টারনেটিভ মেডিসিনের প্রচেষ্টা করা হোক, মানে যেটা যে কোনো গভর্নমেন্ট হসপিটাল, এবং সেটা অনেক জায়গায় করাও হচ্ছে। তো তার মানে আমাদের অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ সোশ্যাল মেম্বার, আমাদের কাছে এই সবকটা অপশনস এবং আমার বিলিফ অ্যান্ড ফেথ যেটার দিকে আমার ট্রাস্ট আছে, যেটাতে আমার বিলিফ আছে, মানে কথা হচ্ছিল যে বিলিফটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেই দিকে আমি যেতে পারি। এবং ওনাকে এই বইটা সার্টেনলি যারা এই সায়েন্সটা পড়বে বা যারা, মানে আমি কোনোদিনও বলবো না যে নিজে পড়ে চেষ্টা করবো, সেটা একটা এক্সট্রিম কেস, এক্সেপশন লোকেরা করতে পারে, বাট যাদের কাজে লাগবে, যারা এটা পড়বে তাদের খুবই কাজে লাগবে, এবং তাদের ফল আমরা যদি পেশেন্ট হিসেবে সেখানে যেতে হয় সেটা আমরা এফেক্টটা পাবো। তো আমি ওনার এই বইটাকে সাউন্ডিং সাকসেস আমি আশা করবো, এবং সাকসেসটা নট ইন টার্মস অফ এনি আদার থিং বাট ইন টার্মস অফ পে ব্যাক টু দ্য সোসাইটি, মানে এটা আমরা অনেক কিছু সমাজের কাজের মধ্যে এটা একটা ওনার একটা পে ব্যাক টু দ্য সোসাইটি। উনি একটা বই লিখছেন এবং সেটা যারা চিকিৎসা করবেন আমাদের তাদের খুব কাজে লাগবে, এবং অ্যাজ এ পেশেন্ট আমাদেরও কাজে লাগবে। ওনাকে কংগ্রাচুলেশন। এবং এর থেকে ভালো হতে পারে না যে এই আমাদের প্রেয়ার হলে প্রেয়ার হয়ে যাওয়ার পরে এই জায়গাটাতে এই বই উন্মোচন করা, সেটাও একটা খুবই রেলেভেন্ট এবং ইম্পর্টেন্ট।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ডক্টর দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের হোমিওপ্যাথি সহজ ও অব্যর্থ চিকিৎসা এই বইটা উদ্বোধন হলো। সাধারণ মানুষদের মধ্যে হোমিওপ্যাথিক সচেতনতা বাড়ানো এই বইয়ের মুখ্য উদ্দেশ্য। সাধারণ মানুষ যাতে হোমিওপ্যাথির চিকিৎসার সুফল নিতে পারে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে ডক্টর মুখোপাধ্যায় খুব সহজ ভাষায় এই বইটা লিখেছেন। এই বইয়ের প্রথমের দিকে হোমিওপ্যাথির দর্শন আছে, দর্শনের হোমিওপ্যাথি চিকিৎসার যে ভিত্তি সেটার উপর লিখেছেন। পরবর্তীকালে উনি কিছু অসুখের চিকিৎসায় হোমিওপ্যাথিক কী কী ওষুধের প্রয়োগ সম্ভব সেই সমস্ত আলোচনা করেছেন। পরিশেষে ওনার সুদীর্ঘ চিকিৎসা জীবনের যে অভিজ্ঞতা কিছু রোগী তথ্যের মাধ্যমে মানুষের মধ্যে তুলে ধরতে চেষ্টা করেছেন, ফলে মানুষ হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হয় এবং এর সুফল নিতে পারে। আমরা সকলকেই তাই বলি যে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা করুন এবং প্রাথমিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল নিন, যাতে করে ভবিষ্যতে আপনার অসুখের বিভিন্ন রকম জটিলতা প্রকাশ না পায়। আশা করি এই বই সাধারণ মানুষদের কাজে লাগবে। মহালয়ার এই পূর্ণ লগ্নে হোমিওপ্যাথি সম্বন্ধে বোঝ মানুষের কাজে লাগুক, সুস্থ রাখুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য রাখি। এই দিনের দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসার মূল তত্ত্ব হচ্ছে যে মানুষের জীবনী শক্তিকে বাড়ানো। সেই জীবনী শক্তি বাড়ালে যে কোনো রকম রোগের ভিতর প্রতিরোধ ক্ষমতা থাকে, ফলে এই সমস্ত বীজাণুরা তাদের চরিত্র বদল করলেও আমাদের আক্রমণ করতে পারবে না। সুতরাং হোমিওপ্যাথিক চিকিৎসা এবং যে আমাদের হেলদি লাইফস্টাইল, খাওয়া দাওয়া, হেলদি লাইফস্টাইল যদি আমরা এবং প্লাস যোগা যদি করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব। এবং শুধু তাই নয়, আমার পরিকল্পনা, আমি একটা হসপিটাল করছি রাজারহাটে। সেখানে একই ছাদের তলায় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যোগা এবং আয়ুর্বেদ ট্রিটমেন্ট হবে। যে কোনো রোগী তার ইচ্ছা মতো যে কোনো চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু কিছু অসুখের ক্ষেত্রে যেখানে কোনো সিস্টেম অফ মেডিসিনের পুরোপুরি কিওর নেই, সেই সব জায়গায় ইন্টিগ্রেটেড ট্রিটমেন্ট বিদেশে যেটা চলছে, যেমন ধরুন ক্যান্সার চিকিৎসায় সার্জারি ফলোড বাই হোমিওপ্যাথি, রেডিওথেরাপি ফলোড বাই হোমিওপ্যাথি, কেমোথেরাপি ফলোড বাই রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি ফলোড বাই রেডিওথেরাপি। ফলে মানুষের অনেক দিন সুস্থ থাকতে পারেন, অনেক দিন বাঁচতে পারেন এবং বিশেষ করে কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান আরও বেশি ভালো হয়। এই আশা রেখেই এবং এই উদ্দেশ্য নিয়েই আমি একটা হসপিটাল খুব তাড়াতাড়ি উদ্বোধন করতে চলেছি। সেটার ইনস্টিটিউটের নাম দাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেখানে ইন্টিগ্রেটেড হোলিস্টিক ট্রিটমেন্ট হবে সমস্ত রকম চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে। এবং শুধু তাই নয়, কত কমের মধ্যে দিয়ে স্বল্প মূল্যে যাতে এই বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি করা যায়, সেটাই আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়েই আমি এই হসপিটাল করার জন্য প্রস্তুতি নিয়েছি। আজকে আমার যে বহু আকাঙ্ক্ষিত হোমিওপ্যাথির চিকিৎসা শাস্ত্রের উপর যে বইটা, হোমিওপ্যাথি সহজ ও অব্যর্থ চিকিৎসা, বইটার নামকরণ, বইটারই আজকে উদ্বোধনী প্রকাশ হল। উদ্বোধক ছিলেন আমাদের প্রণম্য মহারাজ ব্রহ্মচারী সম্যক চৈতন্য, আর প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথির চিকিৎসক এবং অধ্যাপক, যার লেখা অর্গানন অফ মেডিসিন সারা ভারতবর্ষের বেশিরভাগ কলেজেই শুধু বিএইচএমএসে নয়, এমডি কোর্সেও পড়ানো হয়। উনি ছিলেন প্রধান অতিথি। আরও দু একজন বিশিষ্ট জনকে পেয়েছিল। প্রাক্তন আইআইএম জোকার ভূতপূর্ব অধ্যাপক রামানুজ মজুমদার ছিলেন। আর আমাদের ক্যালকাটা পোর্ট ট্রাস্ট হলদিয়ার ডক কমপ্লেক্সের
জেনারেল ম্যানেজার মাননীয় শ্রী পি.কে. দাস, উনিও ছিলেন। এক কথায় অনুষ্ঠান, কম্প্যাক্ট অনুষ্ঠান হয়েছে, খুব ভালো সাড়া পেয়েছি, খুব ভালোবাসা পেয়েছি সকলের। আজকে বইটা ওপেনিং উদ্বোধন হলো, সাধারণ মানুষের কাজে কিভাবে লাগবে মনে করছে? দেখুন, হোমিওপ্যাথি নিয়ে তো বাজারে অনেক বই আছে, তার মধ্যে কিছু কিছু কিন্তু কোয়ালিটির বইও আছে, কিন্তু বেশিরভাগ কোয়ালিটির বইগুলো ওই ডিকশনারির মতো এত মোটা যে অনেকে কিনে ফেলে। 20-30 পৃষ্ঠা পড়ার পর বুঝতে পারেন যে জীবনের অর্ধেক সময় ধরে এই বইটাই বোধহয় পড়তে হবে, তখন তারা খেই হারিয়ে তাদের আগ্রহটা নষ্ট হয়ে যায়, তখন তাদের বুক সেলফেতেই বইটা চলে যায়, আর পড়া এগোয় নেই। আমি চেষ্টা করেছি হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রের যে দর্শন, গ্রামার অফ হোমিওপ্যাথি, সেইটা এবং বিভিন্ন রোগের হোমিওপ্যাথি চিকিৎসার যে একটা কীভাবে কী ওষুধ দিয়ে চিকিৎসা করে সেই রোগটিকে সারানো যাবে। কারণ হোমিওপ্যাথি একই রোগের জন্যে 12, 14, 15 রকম ওষুধ, তার মধ্যে 14টা যদি ওষুধ থাকে, 13টা ওষুধ বাদ দিয়ে পার্টিকুলারলি কোন ওষুধটাই ব্যবহার করা যাবে চিকিৎসার জন্যে, এই দিক নির্দেশটা রয়েছে বইটার মধ্যে। আশা করি মেডিজি আগারে লেখা থাকলেও মূল কথা কিন্তু একটাও বাদ যায়নি। আশা করি যারা হোমিও অনুরাগী এবং আগ্রহী তাদের জন্যে একটা আইডিয়াল গাইডেন্স বুক হিসেবে এটা বিবেচ্য হবে, এটা আমার ধারণা। ধন্যবাদ। নাম? আমার নাম ডাক্তার দুর্গাপ্রসাদ মুখার্জি। আমি পশ্চিমবঙ্গ সরকারের রিটায়ার্ড হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। আমি 2013 সালে আমি অবসর গ্রহণ করেছি। তারপর থেকে চিকিৎসা জগতের সঙ্গে পার্টলি আমি ট্রিটমেন্ট করি, কিন্তু মূলত বিভিন্ন মঠ মিশন, এই হলদিয়া রামকৃষ্ণ সেবায়তন, এখানে চিকিৎসা করি, আমি আমার সেবা দেওয়ার চেষ্টা করি। আর গোলপার্ক রামকৃষ্ণ মিশনে তো আমি বসি। এইভাবেই আমার জীবন কাটে, ভালো লাগে। গরিবদের, যদি যাদের মোটা ফিস দিয়ে বাইরে দেখানো খুব কষ্টকর, তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারি আর তাদের মুখে ভালো হওয়ার পর যদি হাসি দেখতে পাই, ওটা আমার 10 গুণ ফিস। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না।